ক্লাস স্টার্ট করি, তাও আমি ইচ্ছা করে 5-10 মিনিট দেরি করি। এটা শেষ হইতে হইতে প্রায় 11টা বেজে হুম। যায়। এখন এর থেকে লেটে করলে তো আরো সমস্যা, তাই না? তো তার মানে মধ্যেও যেমন আজকে একটা বড় ভাই মেসেজ দিল যে ভাই আমার তো একটু সমস্যা, রাস্তায় আছি। আসলে এটা স্বাভাবিক একটা ইস্যু। আমিও এই যে সিএমএ থেকে ভিজতে ভিজতে আসলাম, হ্যাঁ। কিন্তু আসলে মাথার মধ্যে এটা আছে যে 9টার সময় যে ক্লাস নিতে হবে, তো একদম ঢুকে দেখছি এক্সাক্ট 9টা। ওই জন্য মেসেজ দিলাম যে 10 মিনিট পরে শুরু করব। 10 মিনিট বলে কিন্তু এখন 20 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। আসলে দায়িত্ব নিয়ে যে কোনো একটা জিনিস করতে হবে। আর স্যাক্রিফাইস ছাড়া আসলে তো ক্যারিয়ার হবে না সুজন। আপনাদের এই যে জব, সামান্য একটা টাকা বেতন, এই বেতনে আসলে লাইফ লিড করা যাবে না। তাহলে এই সুযোগে আপনাকে কি করতে হবে, জবের পাশাপাশি রাত্রে করে অনলাইন ক্লাস করে, রাত্রে একটু স্টাডি করে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু স্টাডি করতে হবে। করে আপনাকে জিনিসটা আয়ত্তে নিতে হবে। জিনিসটা আয়ত্তে না যতদিন নিতে পারবেন আসলে জ্ঞান হবে না। মানুষ পারে না এমন কোনো কাজই নাই, এটা একটা সাবজেক্ট। জাস্ট আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে ধারাবাহিকভাবে। মনোযোগের যেন কোনো ঘাটতি না হয়, দেখবেন একসময় ঠিকই পাশ করে বের হয়ে যাবেন। ঠিক আছে? হয়তো এ হয়নি কেন? হয়তো এর আগে প্র্যাকটিস করেছেন, কথা ঠিক মতো শুনেন নাই, সবকিছু ঠিক মতো করেন নাই, এই জন্য হয় নাই। আপনি কথা শুনে দেখেন, হার্ড হিটার প্র্যাকটিস করেন, দেখবেন অবশ্যই হবে। সারা দিন এই সাবজেক্টকে নিয়ে পড়ে থাকতে হবে, সকাল দুপুর বিকেল রাত। যখন আপনি লেগে থাকবেন, একটানা লেগে থাকবেন, বারবার প্র্যাকটিস করবেন, একটা সূত্রকে যখন একবার দুইবার 100 বার 1000 বার লিখবেন, তখন সেই সূত্র ভুলে যাওয়ার আর কোনো কারণ নাই। এখন আপনি লিখলেনও না, আবার আপনি টেনশনও করছেন যে ভাই আমার কিছু হলো না, তাহলে তো হবে না। আসলে প্র্যাকটিস করতে হবে। এত সোজা যদি হইতো তাহলে তো বাংলাদেশের ঘরে ঘরে সিএমএসি এর লোক থাকতো, তাই না? নাই কেন? মাত্র 2200 মেম্বার কেন 50 বছরে? কারণ এটা হচ্ছে পৃথিবীর টাফ একটা কোর্স। ওয়ার্ল্ডের যে 4-5টা কোর্সকে সবচেয়ে টাফ ধরা হয় তার মধ্যে এটা একটা কোর্স। তো এটা আপনি আসলে কখন সাকসেসফুল হতে পারবেন, যখন আপনার মনে প্রাণে অন্তরে শুধু এটা গেঁথে থাকবে। আপনি জব করবেন, পাশাপাশি আপনার ফার্স্ট কাজই হলো 9টায় ক্লাস, 8:30টার মধ্যে ঢুকে আধা ঘন্টা আগে রিভাইজ করা। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টা আগে এটাকে পড়া, আমি যা শিখালাম সেটা নোট করে ফেলা। প্রতিদিনের কাজ। নোট না করে রাত্রে ঘুমাবেন না। নোট করলেন, এবার সকালে উঠে আপনি আবার এটাকে পড়া। ঠিক আছে? এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। মাঝখানে একদিন গ্যাপ থাকে, ভালো করে সেটাকে রিভাইজ করে নিতে হবে। কারণ এর থেকে মানে প্রতিদিন আসলে আপনাকে মিনিমাম 6 ঘন্টা পড়াশোনার পিছনে দিতে হবে। হ্যাঁ। যারা খুব স্ট্রং তারা 4 ঘন্টা দিবে, আর যারা দুর্বল মিনিমাম 6 ঘন্টা দিতে হবে। এই যে আজকে ধরেন আমি এনপিবি, আইআইআর, পে ব্যাক পিরিয়ড এগুলো সব পড়াবো, আমি তো আজকে পড়াই শেষ করে দিব, কিন্তু আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে বারবার এটা প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে করে করলেই আপনারা গেইন করবেন। তো যাই হোক, আমি মনে করলাম কি, নতুন কোনো কোশ্চিন করানোর চেয়ে বরং আমি আপনাদেরকে সিএম এর কোশ্চিন গুলো থেকে শিখাই, তাহলে হবে কি, আপনাদের কোশ্চিন প্র্যাকটিসও হয়ে যাবে, শিখাও হয়ে যাবে। হ্যাঁ। আর এই উদ্দেশ্যে আমি একটা কোশ্চিন নিয়েছি হাতে। সেটা হলো সিএমএ জুনের বিজনেস লেভেলের কোশ্চিন, 2018 সালের। 18 সালে এটা কোশ্চিন নাম্বার 3। 3 নাম্বার কোশ্চিনে এখন আমরা পড়বো, হ্যাঁ। 3 নাম্বার কোশ্চিনে কি বলছে দেখেন, অ্যান ইনভেস্টর ইজ কনসিডারিং 3 অপশন। 3টা অপশন আছে, অনলি ওয়ান অফ হুইচ হি ক্যান অ্যাফোর্ড, মানে 3টার মধ্যে যে কোনো একটা সে নিবে, প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি। ঠিক আছে? আমি 3টারই ক্যালকুলেশন এখানে করেছি। করার পর আসলে আমরা কোনটা নিব, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হবে। তো আগে আমরা দেখি যে আসলে কোনটা আমাদের জন্য বেটার। হ্যাঁ। তো আচ্ছা, এখন আমরা তাহলে এটার একটু চেষ্টা করি, এটাকে কি করা যায় দেখেন। এটা হলো সিএমএ জুন 18 বিজনেস লেভেল। আমি এটা ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন। আচ্ছা দেখেন, এখন বলছে 3 অপশন, 3টা অপশন আছে। হ্যাঁ, একটা যে কোনো নিতে হবে। বলছে অল থ্রি হ্যাভ দ্য সেম ইনিশিয়াল আউটলে, মানে 3টাতেই ক্যাশ আউটফ্লোটা সেম। ইনিশিয়াল আউটলে মানে কি? ক্যাশ আউটফ্লো। ইনিশিয়াল আউটলে মানে কি? ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো। ইনিশিয়াল আউটলে মানে প্রাথমিক আউটফ্লো আর কি। বাট দেয়ার আর ডিফারেন্ট ইনকাম প্যাটার্নস অ্যাভেলেবেল ফ্রম ইচ। ইনভেস্টমেন্ট এ পেজ 20,000 ইচ ইয়ার অ্যাট দ্য এন্ড অফ নেক্সট 5 ইয়ার, মানে বলছে
প্রত্যেকটাতেই 70,000 টাকা ক্যাশ আউটফ্লো হচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের ইনফ্লোটা আলাদা। যেমন প্রজেক্ট এ তে কি বলছে, 20,000 টাকা করে প্রত্যেক 5 বছর আসবে ইনফ্লো। আর প্রজেক্ট বি তে বলছে বিভিন্ন রকম আসবে, যেমন প্রথমে 10,000, তারপরে 20,000, 15,000, তারপরে থার্ড ইয়ারে হলো এই 10-15 থেকে করতে করতে 25,000 যাবে। তার মানে 5,000 করে বাড়বে, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000, প্রত্যেকটাতে 5,000 করে বাড়বে। আচ্ছা, প্রজেক্ট সিটে কি বলছে আমরা সেটা দেখব। বলছে দ্য ইনভেস্টর, আচ্ছা, আম, আচ্ছা, এট দ্য ফিফথ ইয়ার, আচ্ছা, ইনভেস্টমেন্ট সি পেজ 40,000 এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 30,000 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, অ্যান্ড 20,000 এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। 40, 30, 20 3 বছরের হিসাবে এখানে দিয়েছে তারা। তাহলে এই 3 বছর এখানে ক্যাশ আউট ইনফ্লো আসবে। আচ্ছা, আসলো। দ্য ইনভেস্টর এস্টিমেট এ কনস্ট্যান্ট রেট অফ ইন্টারেস্ট 10%, প্রত্যেকবারই 10% আছে থ্রু আউট দ্য নেক্সট 5 ইয়ার। প্রত্যেকবারের প্রেজেন্ট ভ্যালু রেট কত? 10%। আচ্ছা, হুইচ ইনভেস্টমেন্ট শুড শি চুজ, তার মধ্যে তার কোনটা চুজ করা উচিত? ফার্স্ট কথা বলেছে, যখন 3টা ইনভেস্টমেন্টের মধ্যে বলবে যে কোনটা চয়েস করা দরকার, তখন আমরা কি করব? আমরা তখন করব, আমরা 3টারই প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার পরে, প্রেজেন্ট ভ্যালু বের করার পরে আমাদের আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করার পরে, প্রেজেন্ট ভ্যালু বের করার পরে আমাদের যেটা বেশি আসবে নেট প্রেজেন্ট ভ্যালু, সেইটা আমরা অ্যান্সার হিসাবে নিব। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি হচ্ছে। দেখেন, এখানে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আমাকে শিখতে হবে। প্রথমে হচ্ছে ইয়ার, ইয়ার, তারপরে কি ক্যাশ ইনফ্লো। ইনফ্লো মানে যে টাকা কোম্পানিতে আসে, আর আউটফ্লো মানে কি যে টাকা কোম্পানি থেকে চলে যায়। হ্যাঁ, যেমন 70,000টা হচ্ছে আউটফ্লো, আমি আপনাদের সুবিধার জন্য এই 70,000টাকে বাইরে লিখে দিচ্ছি আউটফ্লো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা আউটফ্লো। আউটফ্লো মানে কি কোম্পানি থেকে টাকা চলে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটা হলো আউটফ্লো হলো। আচ্ছা, ডি তে ডিসকাউন্টিং এফ এ ফ্যাক্টর এট দ্য রেট 10%। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। বিজনেসের শুরুতে কি হয়, দেখা যায় 70,000 টাকার আমি কোনো মেশিনারিজ কিনেছি, তাহলে টাকা আমার কোম্পানি থেকে চলে যাবে, কারণ আমি মেশিনারিজ কিনেছি। তাহলে দেখেন 70,000 টাকা কোম্পানি থেকে চলে গেছে। কখন? এটাকে আউটফ্লো বলে, মানে কোম্পানি থেকে যেটা চলে যায় বাইরে সেটা আউটফ্লো, কোম্পানিতে যেটা টাকা আসে সেটাকে বলা হয় ইনফ্লো। এটা আমাদের ঘর কিসের? ক্যাশ ইনফ্লোর। তাহলে যেহেতু এই টাকাটা বাইরে চলে যাচ্ছে, এই জন্য এটা মাইনাস, কারণ কোম্পানি থেকে টাকাটা চলে যাচ্ছে। এটা কখন? এট দ্য বিগিনিং, 0 ইয়ারে, একদম শুরুতে। শুরুতে আমি একটা মেশিনারি কিনেছি, ধরেন 70,000 টাকা আমার কাছ থেকে আউটফ্লো হয়ে গেছে, চলে গেছে। এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর হবে 1, তাহলে 70,000-এর সাথে 1 যদি গুণ হয়, -70,000। এটা হলো আমার 0 ইয়ারের হিসাব। পরবর্তী 5 বছরের কথা কি বলেছে, যে প্রত্যেক বছর শেষে 20,000 টাকা করে ইনফ্লো এসেছে। ইনফ্লো আসা মানে কি? মানে কোম্পানিতে টাকা আসা। আচ্ছা, ওইটা যেমন আউটফ্লো, এই 5টা হচ্ছে ইনফ্লো। আমি সেটা লিখে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ইনফ্লো, ইনফ্লো মানে কি? কোম্পানিতে টাকা আসে, কোম্পানিতে টাকা আসা। আচ্ছা, আর আউটফ্লো মানে কি? কোম্পানি থেকে টাকা চলে যাওয়া, কোম্পানি থেকে টাকা চলে যাওয়া। যেহেতু আমরা এখানে ক্যাশের হিসাব নিকাশ করব, তাহলে দেখেন আউটফ্লো মানে কোম্পানি থেকে টাকা চলে যাওয়া। তাহলে 70,000 টাকা কোম্পানি থেকে চলে গেছে। আর প্রত্যেক বছর কোম্পানিতে টাকা কত আসছে? আর ইনফ্লো 20,000, 20,000, 20,000, 20,000, 20,000 প্রত্যেক বছর আসছে 5 বছর। আচ্ছা, প্রথমে ইনভেস্ট কত করেছিলাম? 70,000। এই 70 টাকা কোম্পানি থেকে চলে গেছে, কারণ আমি কোনো মেশিনারিজ কিনেছি বা কিছু একটা কিনেছি, আচ্ছা, প্রজেক্টের জন্য, এই জন্য টাকা কোম্পানি থেকে চলে গেছে, এই জন্য এটা মাইনাস। আর এগুলো টাকা আসছে প্রত্যেক বছর শেষে বিজনেস করে, এই টাকাটা আসছে, এই জন্য এটা ইনফ্লো। আচ্ছা, এখন বলছে ডিসকাউন্টিং ফ্যাক্টর এট দ্য রেট 10%। আচ্ছা, ডিসকাউন্টিং ফ্যাক্টর 10% এর মানে কি? এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এখন আপনাদেরকে এটা শিখতে হবে। এটা আমি আপনাদেরকে জাস্ট একটু শিখাই দিই। এটার একটা ইয়া থাকে, মানে একটা পেজ আছে, সেই পেজটা আপনারা পরীক্ষায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনারা সেটাও নিতে পারেন, বাট এটা কিভাবে বের হয় সেই জায়গাটা আমি আপনাদেরকে শিখাই দিব। হ্যাঁ,
তো এখানে দেখেন 10% বলেছে ডিসকাউন্ট, আমি এটা ওয়ার্কিং এর ঘর নিলাম, নিয়ে আমি করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে ওয়ার্কিং এর ঘরে ডিসকাউন্টিং ফ্যাক্টর রেট হচ্ছে 10%। আচ্ছা, তাহলে আই কত? আই হলো R/100। আচ্ছা, R/100 মানে কি 10/100, 10/100 মানে কি 0.1। আচ্ছা, এবার 1+i কত? 1+i হচ্ছে 1.1 হলো, 1.1। আচ্ছা, আমি একটু করে দেখি। আচ্ছা, 1.1। এবার আমাকে কি বলছে? বলছে ডিসকাউন্টিং ফ্যাক্টর, তাহলে আমরা কি করব? 1 ভাগ, আচ্ছা, তাহলে আমরা এটা বের কিভাবে করব? দেখেন আমাদের 1+i কত পেয়েছি? 1.1। তাহলে হবে এখানে, এটা আমি ওয়ার্কিংটা গোলাপি কালি দিয়ে করে দিচ্ছি, 1 ভাগ 1+i টু দি পাওয়ার 1 হলো। তাহলে এবার কি করব আমরা? দেখেন এটার এটার ইয়া কত আসবে? এটার ইয়া আসবে 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 1। এটা ক্যালকুলেট করলে আমরা ওই মানটা পাবো। কিভাবে পাবো দেখেন। আচ্ছা, 1 ভাগ 1 টু দি পাওয়ার 2, তাহলে হচ্ছে, আচ্ছা এটা একটা গেল। তারপরেরটা আমরা কেমনে বাইর করব? সেম নিয়ম, 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 2, 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 3, 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 4, আচ্ছা 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 5। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে? তো আপনারা এইভাবে অবশ্যই করবেন, প্রত্যেকটাকে ভাগ করবেন, যেটা পার্সেন্টেজ থাকবে সেটাকে এইভাবে ভাগ করে নেবেন, তাহলে আপনারা ডিসকাউন্টিং ফ্যাক্টর পেয়ে যাবেন 10%। যদি 9% বলতো, তাহলে এখানে আমি 9% ধরে আই বের করে 1+i বের করে নিতাম, যেটা আপনারা প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর সময় করেছেন, সেম নিয়ম। এখন আমরা কি করব? এখন আমরা এইটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, প্রত্যেকটাকে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো? আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব, প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। তাহলে আপনি দেখেন, এই যে আমাদের 70,000, একে 1 দ্বারা গুণ করলে -70,000, তারপরে 20,000কে 0.909 এর সাথে গুণ করলে 18,180, এই 20,000কে 0.826 এর সাথে গুণ করলে 16,520, এই 20,000কে 0.751 এর সাথে গুণ করলে 15,020, এই 20,000কে 0.683 এর সাথে গুণ করলে এটা চলে আসবে, এই 20,000কে 0.621 এর সাথে গুণ করলে এটা চলে আসবে। এখন আমরা কি করব? -70,000 থেকে এইটি প্লাস করব, প্রথমে -70,000, তারপরে প্লাস, এভাবে করে সবটি নিব, নিলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে 5,800 টাকা। এইভাবে নেট প্রেজেন্ট ভ্যালু বের করা হয়। ঠিক আছে? তাহলে এটা আমরা শিখলাম, এইভাবে আমরা কি করব? নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে ফর প্রজেক্ট এ হয়ে গেল। ঠিক আছে? আমি জাস্ট এটা একটু মার্ক করে দিচ্ছি, ফর প্রজেক্ট এ। এবার কি করব? ফর প্রজেক্ট বি। লাস্টে কি করব? ফর প্রজেক্ট সি। তো আপনারা একটা জিনিস দেখেন, ফর প্রজেক্ট এ আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এবার আমরা ফর প্রজেক্ট বি তে যাব। সেম ফরম্যাট, সেম জিনিস, ইয়ার, ক্যাশ ইনফ্লো, ডিসকাউন্টিং ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু। তাহলে এবার কি হবে? ওই যে 0 থেকে 5 পর্যন্ত দিব। 0-তে 70,000 টাকা চলে গেছিল, যেটা প্রত্যেকবার সেম, তাহলে 1 দ্বারা গুণ করলে -70,000। তারপরে ইনফ্লোর কথা বলে দিয়েছে যে প্রথমে 10,000, তারপরে 15,000, এভাবে 5,000 করে বাড়তে বাড়তে 30,000 পর্যন্ত গেছে। তাহলে 10, 15, 20, 25, 30 হলো ডিসকাউন্টিং ফ্যাক্টর 10%, যেটা আমরা আগেই বের করে নিয়েছি। কিভাবে বের করেছি? 1/1.1 টু দি পাওয়ার 1, 2, 3, 4, 5। এটা করলে এই ডিসকাউন্টিং ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এবার কি করব? ক্যাশ ফ্লোর সাথে এই ডিসকাউন্টিং ফ্যাক্টর গুণ করব। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য গুণটা দেখাই দিচ্ছি। এটার সাথে এটা গুণ করলে আমরা কি পেয়ে যাব?
আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব প্রত্যেকটা। ঠিক আছে, এখন প্রত্যেকটার যখন আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব, তারপরে কি হবে দেখেন, আমি বলি 70,000 মাইনাসের সাথে 1 গুণ হলে -70,000, তারপর 10,000 সাথে 0.909 গুণ করলে হবে 9,090, 15,000-এর সাথে 0.826 গুণ করলে পাবো 12,390, 20,000-এর সাথে 0.751 গুণ করলে পাবো 15,020, 25,000-এর সাথে 0.683 গুণ করলে পাবো 17,085, 30,000-এর সাথে 0.621 গুণ করলে পাবো 18,630। তাহলে আমরা যদি -70,000 প্লাস 90,000 9,090 প্লাস 12,390 প্লাস 15,020 প্লাস 17,085 প্লাস 18,630 করি, তাহলে আমরা এনপিভি পাবো 2205 টাকা পজিটিভ। 2205 হলো। তাহলে এটাতে হলো 5,800, এটাতে হলো 2205। এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, মানে নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে আসে? ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো, এটা হলো আউটফ্লো যেটা বাইরে চলে যাচ্ছে -70,000, এই দুইটার ডিফারেন্স করলে আসে নেট প্রেজেন্ট ভ্যালু। আসলো। এবার যেহেতু তিনটা প্রজেক্ট সি তে আমরা যাব, প্রজেক্ট সি তে জাস্ট 3 বছরের ইনফ্লো আসবে। তো দেখেন ইয়ার 0, 70,000 টাকা চলে গেছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর 1 ধরলে প্রেজেন্ট ভ্যালু -70,000। আচ্ছা, এই জায়গাটুকু আমরা না দেখি, এটা হলো। এটা হওয়ার পরে এখন কি বলছে দেখেন, বলছে ইয়ার 1-এ আসবে 40,000 ইনফ্লো, 2-তে 30,000, 3-তে 20,000, এটা কোশ্চিনে বলে দিয়েছে। তাহলে আমাদের ওই যে 10%, তাহলে উপরে তিনটার আমরা মান নিব, এর আগে বের করেছি 0.909, 0.826, 0.751 বের করে নিলাম। এখন এই 40,000-এর সাথে এটা গুণ হবে, হ্যাঁ, এই 70,000-এর সাথে এটা গুণ হলে এটা হয়, 40,000-এর সাথে এগুলোর সাথে গুণ হলে এগুলো হবে। তাহলে দেখেন প্রত্যেকটা গুণ করে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু কত পাবো? 6,160 টাকা। তাহলে এই যে তিনটার আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করলাম, দেখেন প্রথমে 5,800, তারপরে 2205, তারপরে হচ্ছে 6,160, মানে এটা সবচেয়ে বড়, যেটা হলুদ মার্ক করে রেখেছি। এই কারণে আমাদের অ্যান্সার সবচেয়ে বড়টা আমরা নিব, নেট প্রেজেন্ট ভ্যালু, মানে প্রজেক্ট সি শুড বি অ্যাকসেপ্টেড। এটা আমাদের কোশ্চিনের ফার্স্ট পার্টের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন কোশ্চিনে আর কি আমাদেরকে বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, কোশ্চিনে আমাদেরকে প্রথমে বলেছে হুইচ ইনভেস্টমেন্ট শুড চুজ, এটা এ নাম্বার, এ নাম্বারের অ্যান্সার আমার হয়ে গেল, এটা হলো এ নাম্বারের অ্যান্সার। প্রজেক্ট সি শুড বি অ্যাকসেপ্টেড, কেন? কারণ প্রজেক্ট সি এর এনপিভি সবচেয়ে হায়ার। ঠিক আছে, বিকজ প্রজেক্ট সি হ্যাজ এ হাইস্ট এনপিভি। অ্যাকসেপ্টেড বিকজ, কারণটাও লিখে দিই, যদিও চাইনি, তারপর আপনাদের সুবিধার জন্য আমি একটু লিখে দিই। হ্যাঁ, বিকজ প্রজেক্ট সি হ্যাজ হাইস্ট এনপিভি। আচ্ছা, প্রজেক্ট সি হ্যাজ হাইস্ট এনপিভি, এটা আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেল। এখন কি জানতে চাচ্ছে আমরা সেটা দেখব। এটা হলো পার্ট, মানে কোশ্চেন 3-র এ। এখানে আচ্ছা ঠিক আছে, এখানে মার্কস কত দিয়েছে আগে দেখি। বিশ মার্ক, অবিশ্বাস্য ব্যাপার। এই কোশ্চিনে 20 মার্ক দিয়েছে, প্রথমটাতে 10 মার্ক হয়ে গেল। এবার পরে বলছে ফর প্রজেক্ট সি অ্যাভব, আমি কোশ্চিনের ছবিটাও আপনাদেরকে দিয়ে দিব। দ্য ইনিশিয়াল আউটলে 70,000, দেন আউটলে 70,000, এটা তো আমরা জানি। ইনিশিয়াল আউটলে মানে কি? মানে ক্যাশ আউটফ্লো, কোম্পানি থেকে যে টাকাটা প্রথমে চলে গেছে। দেন ফাইন্ড দ্য আইআইআর ফর সি এর ইন্টারনাল রেট অফ রিটার্ন বাহির করতে বলেছে। হোয়াট ইজ দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, সি এর আগে আমরা আইআইআর বাইর করব, কারণ সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এই কোশ্চিনে 20 মার্ক দিয়েছে। আচ্ছা, আমরা তো এনপিভি বের করাটা শিখেছি, তাই না? কিন্তু আইআইআর বের করা তো শিখি নাই। আইআইআর বের করাটা আমাদেরকে আগে জানতে হবে। হ্যাঁ, আইআইআর বের করাটা জানতে পারলে তখন আমাদের ধীরে ধীরে ইনশাল্লাহ সবই হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আমি জাস্ট বলি আইআইআর কিভাবে বের হয়। দেখেন, আমরা প্রথমে কি করলাম,
প্রথমে আমরা 4টা ঘর বের করা শিখলাম, ইয়ার, ক্যাশ ফ্লো, ডিসকাউন্টিং ফ্যাক্টর আর প্রেজেন্ট ভ্যালু। ক্যাশ ফ্লো মানে ক্যাশ ইনফ্লো, এটা হ্যাঁ, এটাকে বলা হয় ক্যাশ ইনফ্লো। আচ্ছা, এখন যখন আইআইআর বলবে তখন আমাদের প্রথম শর্ত হলো একটা পজিটিভ এনপিভি লাগবে, যেমন 6160, আর একটা নেগেটিভ এনপিভি লাগবে, ঠিক আছে? তো পজিটিভ এনপিভি আর নেগেটিভ এনপিভি এটা আমরা কিভাবে বের করব? দেখেন এখানে 10% আছে, এবার আমরা 20%, 20% যখন রেট ধরবো তখন 20% রেট আসবে এটা। এটার ক্যালকুলেশন করলে আমরা একটা নেগেটিভ এনপিভি পাচ্ছি কত, 4280। আচ্ছা, নেগেটিভ কখন আসে? 15-র উপর গেলেই ধীরে ধীরে নেগেটিভ আসে। আমরা 15%, 16%, হ্যাঁ, বা ডবল দিয়ে করে দেখবো, আপনি যে কোনো পার্সেন্ট দিতে পারেন, হ্যাঁ। তো আমরা যেহেতু 20% ফেললাম, 20%-এ ফেললে দেখছি নেগেটিভ চলে আসছে কত, এনপিভি 4280। তাহলে দেখেন আইআইআর এর প্রধান সত্য, একটা পজিটিভ এনপিভি হইতে হবে, একটা নেগেটিভ এনপিভি হইতে হবে। তাহলে আমার একটা পজিটিভ এনপিভি হলো, একটা নেগেটিভ এনপিভি হলো, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আইআইআর এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে? এখন আপনারা সেটা দেখেন। আচ্ছা, আইআইআর এর সেই ফর্মুলাটা হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইজিক্যাল টু এল প্লাস, এটা হচ্ছে এল প্লাস এনএল, মানে এনপিভি অ্যাট লোয়ার রেট, আর এখানে আবার হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার রেট মাইনাস এনপিভি অ্যাট হায়ার রেট, গুণিত হায়ার রেট গুণিত লোয়ার রেট। আচ্ছা, তাহলে এইটার আমরা হিসাবটা দেখব। দেখেন লোয়ার রেট কত, 10%, এটা হচ্ছে লোয়ার রেট হচ্ছে 10%, তাহলে এখানে আমরা দিলাম 10 প্লাস এনপিভি এট লোয়ার রেট, 10%-এ রেট, মানে 10%-এ এনপিভি কত ছিল, 10%-এ এনপিভি ছিল 6160, এটা হলো লোয়ার রেট, তাহলে এনপিভি এট লোয়ার রেট 6160। এই যে এনপিভি এট লোয়ার রেট আবার 6160 মাইনাস এনপিভি এট হায়ার রেট এনএইচ, এনপিভি এট হায়ার রেট এনএইচ কত আছে আমরা সেটা দেখব, মাইনাস 4280। তাহলে এইখানে দেখেন একটা হলো এই মাইনাস আর একটা হলো অ্যান্সারের মাইনাস, দুইটা মিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 4280। আচ্ছা, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন হায়ার রেট মাইনাস লোয়ার রেট, হায়ার রেট হলো 20%, লোয়ার রেট হলো 10%, আমরা পার্সেন্টটা নিব না, 20 মাইনাস 10। আচ্ছা, এবার দেখেন 10, 6160, নিচেরটা যোগ করে দিলাম 10440, গুণিত 20 থেকে 10 বাদ গেলে 10, তাহলে 10। এবার আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে 0.59 গুণিত 10। আচ্ছা, তাহলে কি হবে, 10 যোগ, আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেট করে নিতে পারি, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য ব্র্যাকেট করে নিতে পারি, কোনো অসুবিধা নাই, আমরা এভাবে করে আমাদের সুবিধা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এইটাতে আমরা কি হবে, এই গুণটা আগে হয়ে যাবে 5.9 আর এদিকে আছে 10, তাহলে 15.9। এটাই হচ্ছে আমাদের আইআইআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ওকে, কত ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 15.9%। এখানে পার্সেন্ট দিতে হয়, আচ্ছা আমরা পার্সেন্ট দিয়ে দিব, 15.9% হলো। এটা হলো আমাদের আইআইআর বের হয়ে গেল। আইআইআর সম্পর্কে আমরা আরো ডিটেলস এখনই আলোচনা করব, জাস্ট আপনারা ম্যাথটা বোঝার চেষ্টা করেন। এটা একটা ফর্মুলা, আবার বলছি, এল প্লাস, এল মানে লোয়ার রেট, আচ্ছা, এনএল এনপিভি এট লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট, গুণিত হায়ার মাইনাস লোয়ার রেট, ঠিক আছে? তাহলে লোয়ার রেট কত, 10% প্লাস এনপিভি এট লোয়ার রেটে কত আসছে, 6160। দেখেন এই যে 10%-এ এনপিভি আসছে 6160, এনপিভি এট লোয়ার রেট। আচ্ছা, তাহলে এনপিভি এট লোয়ার রেট 6160 বসালাম, মাইনাস এনপিভি এট হায়ার রেট, এনপিভি এট হায়ার রেট আছে হলো মাইনাস 4280, তাহলে এই মাইনাস 4280 আর এই মাইনাস মিলে যোগ হয়ে যাবে 4280, আর হায়ার রেট হচ্ছে 20, লোয়ার রেট হচ্ছে 10, 20 থেকে 10 বাদ গেলে 10, তাহলে এটা আর নিচেরটা যোগ করলাম, এটা ভাগ করলে হয় 0.59 গুণিত এই 10, তাহলে 5.9, তাহলে 15.9%। এটাই হচ্ছে আমার আইআইআর, ঠিক আছে? এখন এই আইআইআর হয়ে যাওয়ার পর আমাদের কাছে আর কি চাচ্ছে সেটা আমরা দেখব। হোয়াট ইজ দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ দিস প্রজেক্ট? আচ্ছা, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো।
প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। এটা হচ্ছে আচ্ছা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স কত? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু কত? তাহলে ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ৭৬,১৬০, আর ক্যাশ আউটফ্লো হলো ৭০,০০০। ঠিক আছে, একটা হলো ৭৬,১৬০ আর একটা হচ্ছে ৭০,০০০। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত পাবো? 1.088। এই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তার মানে এইটাও বের হয়ে গেল। এটা যেমন একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করব সেটা আপনারা একটু দেখেন। লাস্ট রিকোয়ারমেন্টটা কি চেয়েছে? লাস্ট রিকোয়ারমেন্টটা চেয়েছে যে ইন প্রজেক্ট financial analysis write down the accept reject criteria for payback period, NPV, IR and profitability index। বলছে এই চারটা কি কারণে রিজেক্ট হয় আর কি কারণে মানে একসেপ্ট হয় সেই কথাটা লিখতে বলছে। ঠিক আছে, এখন আমরা এটা কি পড়বো দেখেন। বলছে payback period, if payback period is less than some predetermined period, then the option is accepted, otherwise reject। payback period, if payback period is less than some, আচ্ছা লেস দেন হইতে হবে payback period। এনপিভির কথা বলছে যে if NPV is a positive the project might be taken, if NPV is negative the project reject, and if NPV 0 then it can be accepted or rejected। আচ্ছা ঠিক আছে। IRR এর ক্ষেত্রে বলছে if IRR is greater than the opportunity cost then accepted, IRR less than the opportunity cost it is rejected, but if IRR is equal to the opportunity cost then it can be accepted or rejected। আচ্ছা প্রফিটেবিলিটি ইন্ডেক্সের কথা বলছে if profitability index is greater than 1 the project is accepted, if profitability index is less than 1 it is rejected, but if profitability is equal to 1 then it can be accept or reject। আচ্ছা প্রফিটেবিলিটি ইন্ডেক্সের কথা বলেছে যদি একের চেয়ে ছোট হয় তাহলে বাদ দিতে হবে। আচ্ছা দেখেন প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমার কি আছে? বেশি আছে। হ্যাঁ, এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1 এর চেয়ে বড় আছে, সুতরাং এটা একসেপ্টেড। এটা হচ্ছে একসেপ্টেড। ওকে, আচ্ছা আচ্ছা প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো এটা হলো একসেপ্টেড। আইআইআর এর কথা বলেছে ইফ আইআইআর ইজ গ্রেটার দেন অপরচুনিটি কস্ট দেন একসেপ্টেড। আইআইআর যদি অপরচুনিটি কস্টের চেয়ে ইয়া হয় মানে গ্রেটার হয় তাহলে এটা একসেপ্ট করতে বলেছে। আচ্ছা তার মানে আমাদের আইআইআর কত এখানে? 15.9%। আচ্ছা এনপিভির কথা বলেছে পজিটিভ হলে এটা নেওয়া যাবে, নেগেটিভ হলে নেওয়া যাবে না। আমাদের এনপিভি পজিটিভ এসেছে। ঠিক আছে, এবং তিনটা এনপিভির মধ্যে যেটা হায়ার সেটাই আমরা নিব। আর পেব্যাক পিরিয়ডের কথা বলেছে লেস দেন সাম প্রিডিটারমিনেন্ট পিরিয়ড দেন অপশন ইজ টু অ্যাকসেপ্টেড আদারওয়াইজ রিজেক্ট। আচ্ছা আমরা এই হচ্ছে আমাদের কন্ডিশন, এই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথটার আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটা আপনারা দেখবেন 20 মার্কের জন্য এসেছে। এটা কিন্তু যেন তেন কথা না, এখানে সবগুলো একই সাথে চেয়েছে। তাহলে এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর হাফ টাইমের পরে আমি আপনাদের আইআইআর থেকে শুরু করে, হ্যাঁ সুজন ভাই কিছু একটা বলবেন? সুজন ভাই একটা ম্যাচ 20 বলেন। মার্ক ভাই। হ্যাঁ একটা ম্যাথ 20 মার্ক। এটা হচ্ছে জুন সিএমএ জুন 18 বিজনেস লেভেল 3 নাম্বার কোশ্চিন। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ এটা থেকে প্রায় কোশ্চিন হয়, এই চ্যাপ্টার থেকে প্রায় কোশ্চিন হয়। এটা খুব ভালো করে বুঝতে হবে, আসলে কঠিন কিছুই না। পারলে আপনারা 20-25 মিনিটে এই অঙ্কটা পেরে যাবেন, কিন্তু 20 মিনিটে 20 মার্ক বিশাল ব্যাপার ভাই, 50-এ পাস। হ্যাঁ, তো আপনারা আসলে একটু মনোযোগী হইতে হবে। মনোযোগী হলে আমি মনে হয় যে এটা কোনো ব্যাপারই না, জাস্ট একটু আপনাদের মনোযোগ থাকতে হবে, পাস করাটা কঠিন কিছুই না। হ্যাঁ, তো এই হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা এখন এর সাথে সাথে আমরা কি করব, আমরা আজকে শিখব সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। হ্যাঁ, তো পেব্যাক পিরিয়ড যে আমরা শিখব, আচ্ছা
পে ব্যাক পিরিয়ড আমাদেরকে শিখতে হবে। আমি জাস্ট, আচ্ছা আচ্ছা, পে ব্যাক পিরিয়ড, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। পে ব্যাক পিরিয়ড ইজ ইকাল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদের সাথে শুরু থেকে একটু আলোচনা করব। ম্যাথটা তো করাই দিলাম, এই ম্যাথের ছবিটা আমি দিয়ে দিই। হ্যাঁ, ছবিটা দিয়ে দেওয়ার পরে এবং কোশ্চিনটাও আপনাদের সুবিধার্থে দিয়ে দেই, যাতে করে আপনারা কোশ্চিনটা চিনতে ভুল না করেন। হ্যাঁ, এটা খুবই মনোযোগ দিয়ে কোশ্চিনটা আপনাদের করতে হবে। জাস্ট আমি দিলাম, আপনারা অবশ্যই কোশ্চিনটা প্র্যাকটিস করবেন। আর এখন ঘটনা হচ্ছে আমরা 34 মিনিট, এখন আমরা শুরুতে ফিরে যাব, একদম শুরু থেকে এই চ্যাপ্টারটা আজকে শিখবো। প্রথমে ওই কোশ্চিনটা করার মানেটা হচ্ছে আপনাদের বেসিকটা একটু ঝালাই করে নিলাম। হ্যাঁ, এখন আমরা আইআইআর সম্পর্কে শিখবো। ঠিক আছে, এটা ক্যাপিটাল বাজেটিং এর একটা পার্ট আইআইআর। আইআইআর এর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন চ্যাপ্টার। ঠিক আছে, তো এখন আমরা এটা সম্পর্কে ডিটেলস একটু আলোচনা করব, যাতে করে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, সেই চেষ্টাটা আমি করব। আচ্ছা, একটু, আচ্ছা, তাহলে দেখেন, আমি এখন আপনাদেরকে বলি, আপনারা জাস্ট একটু মনোযোগী হন। ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা একদম কমপ্লিট করে ফেলবো। আমি আপনাদেরকে ছবি দিব, আপনারা সেটা তুলে নিয়েন, নোটগুলো করেন। নোটগুলো করলে এই চ্যাপ্টারটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন প্রথমে কি বলছে। আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। দেখেন আমি বলি, আইআইআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমি জাস্ট একটা কথা বলি, আমাদের যে ইনভেস্টমেন্ট ডিসিশন চ্যাপ্টার, এখানে 3-4টা জিনিস আছে, এখান থেকে কিন্তু কোশ্চিন আসেই আসে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ডিসিশন এটা ক্যাপিটাল বাজেটিং এর একটা পার্ট। ঠিক আছে, এগুলো বিশদ আলোচনা, বিশদ চ্যাপ্টার আমাদের আছে সামনে। জাস্ট এটা প্রাথমিক লেভেল, এই জন্য একটু হালকা ধারণা দিয়েছে। আসলে এই ধারণাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ধারণাগুলো থাকা লাগবে, নাইলে আপনারা অনেক জায়গায় আটকে যাবেন। হ্যাঁ, তো দেখেন আইআইআরটা কি। আইআইআরটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, জাস্ট এ পার্সেন্টেজ। প্রথমে ক্যালকুলেট করব পার্সেন্টেজ, তারপর কম্পেয়ার করব, এটা হলো কাজ। আমি বাংলায় লিখে দিয়েছি। আইআইআর রিপ্রেজেন্ট দ্য ডিসকাউন্ট রেট এট হুইচ দ্য এনপিভি অফ এন, আচ্ছা হাবিজাবি লেখা আছে, এগুলো আপনারা পড়বেন। আচ্ছা, আইআইআর এর অ্যাকসেপ্টেন্স রুলস কি? যদি আইআইআর কে এর থেকে বড় হয় তাহলে অ্যাকসেপ্ট, আর কে এর চেয়ে ছোট হলে রিজেক্ট। কে এটা কি? কস্ট অফ ক্যাপিটাল। কে এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, এখন ক্যালকুলেশনে যান। আইআইআর এর একটা ফর্মুলা আছে, সেটা কি? আইআইআর ইজ ইকাল টু এল প্লাস, এল হলো লোয়ার রেট, এন এল, এনপিভি এট লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট, গুণিত হায়ার রেট মাইনাস লোয়ার রেট। তার মানে কি? দেখেন প্রথমে লোয়ার দিয়ে শুরু, লোয়ার রেট দিয়ে শুরু, দিয়ে এনপিভি এট লোয়ার রেট, এনপিভি এট লোয়ার রেট মাইনাস এনপিভি এট হায়ার রেট ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। আচ্ছা, এখানে সবগুলো লিখে দিয়েছি। এল এ লোয়ার রেট, এইচ হায়ার রেট, এন এল, এনপিভি এট লোয়ার রেট, এনপিভি এট হায়ার রেট। ঠিক আছে, এটা লিখে দিয়েছি। তারপরে আপনারা এবার দেখেন কি হচ্ছে।
আচ্ছা, ক্যালকুলেশন প্রজেক্টের কিভাবে হবে দেখেন। প্রজেক্ট ক্যালকুলেশন এনপিভি মাইনাস আর প্লাস, মানে এনপিভি দুইটা বের করতে হবে আমাদেরকে, একটা মাইনাস একটা প্লাস, ঠিক আছে। ক্যালকুলেট এনপিভি উইথ লোয়ার রেট। এনপিভি কে যখন লোয়ার রেট দিয়ে আমরা ক্যালকুলেশন করব তখন পজিটিভ এনপিভি পাবো। এনপিভি কে যখন আমরা হায়ার রেট দিয়ে ক্যালকুলেশন করব তখন নেগেটিভ এনপিভি পাবো। যেমন 10% ধরেছিলাম তখন পজিটিভ এনপিভি পেয়েছিলাম, যখন 20% ধরেছিলাম তখন নেগেটিভ এনপিভি পেয়েছিলাম। আচ্ছা, বাংলায় আমি এগুলো সব লিখে দিয়েছি, আপনারা পড়বেন, আমি ছবি দিয়ে দিব। হ্যাঁ, তো এইটা হচ্ছে আইআর এর ফর্মুলা। এখন আমি জাস্ট এটা আপনাদের সাথে আরেকটু ডিটেলস একটা ম্যাথ করি, তাহলে দেখবেন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমি এগুলো গুছিয়ে রেখেছি কারণ মনে ক্লাসে হয় যে সব। জি মনে নাসিম করি ভাই বলেন। প্ল্যান তো হয়ে যাচ্ছে। নাসিম ভাই, কথাগুলো একটু মনে হয় বাড়ি খাচ্ছে, আপনি একটু ক্লিয়ার করে আস্তে আস্তে বলেন। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ জি, এখন একটু ক্লিয়ার বলেন। আচ্ছা ভাইয়া, এখানে কি এই ফিনান্সের এইগুলাতে যে এনপিপির মেথড কি আছে নাকি এই জি ইয়েতে? মানে এই ফাইন্যান্সিয়াল এই ম্যাথের ভিতরে কি এনপিপির ম্যাথ গুলো আছে? পিবিপি জি এনপিপি? জি 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 আছে ভাইয়া, আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য ভাই, ঠিক আছে। আপনি সীমার বইটা খুলবেন, টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টার দেখবেন, এগুলো আছে, এগুলো কোশ্চিনেও আসে। আপনারা কোশ্চিন গুলো অবশ্যই একটু হাতাহাতি করবেন, নাহলে তো আপনাদের হ্যাঁ অভিজ্ঞতা হ্যাঁ হবে না, না, তাই না? এই জন্য জিজ্ঞেস করলাম ভাইয়া, একটা কোশ্চেনে দেখলাম তো জি যে এনপিপির ম্যাথ আছে। ওকে। জি 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 আচ্ছা। আচ্ছা। আচ্ছা এখন দেখেন, এটা একটা এক্সাম্পল। ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অফ অ্যান ইনভেস্টমেন্ট অফ 1,36,000 হুইজ ইয়েল্ড টু দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। তাহলে 5 বছরের ইনফ্লো হচ্ছে 30, 40, 60, 30, 20। কোশ্চিনে ডিসকাউন্ট রেট দেওয়া নাই, এটা কোশ্চিনে দেওয়া থাকবেও না। ধরে নিব আমরা রেট আর ইজিক্যাল টু 10%। কত? 10%। যখন কিছু দেওয়া থাকবে না আমরা 10% ধরে নিব, এটা জেনারেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ক্যাশ ইনফ্লো কত হয়েছে? 1,36,000 টাকা। এটা আমরা কোম্পানি থেকে টাকা চলে গেছে। এখন আমরা কি করব দেখেন, 0 থেকে 5 পর্যন্ত লিখবো, 5 বছর যেহেতু। তাহলে জিরো ক্যাশ আউটফ্লো চলে যাবে, এই যে ওয়ানের সাথে গুণ হলে ওইটাই। আর প্রত্যেক বছর যে টাকাটা আসবে সেটা আমরা 10%-এর ডিসকাউন্টিং ফ্যাক্টরের সাথে গুণ করে দিলে প্রেজেন্ট ভ্যালু চলে আসলো, এনপিভি। এটা হলো পজিটিভ। এখন আরেকটা আমার লাগবে নেগেটিভ, তাহলে কি করব? এটা 10% ছিল, এটা ধরেন 12% ধরলাম, ধরলে দেখছি যে মাইনাস চলে এসছে। আপনারা চাইলে 15%, 20%, 25% ধরতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিসকাউন্টিং ফ্যাক্টর এখানে যেমন 12 ধরেছি, নেগেটিভ চলে আসছে। অনেক সময় 12-13-তে আসে না, আরো বেশি লাগে, 17 লাগে, 20 লাগে, 25 লাগে, যা লাগে আপনারা তা নিবেন। হ্যাঁ, তাহলে এখানে আবার এই 12%-এর ডিসকাউন্টিং ফ্যাক্টর বের করে আমরা এই ইনফ্লোর সাথে গুণ করলে আমরা আরেকটা প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ এনপিভি পেয়ে যাব, 4,190। ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস। হ্যাঁ, এখন দেখেন আমাদের ফর্মুলা, আই এর ফর্মুলা বসাই দিলাম, বসাই দিয়ে লোয়ার রেট কত? 10। এনপিভি
তা আপনারা আর দু একজন জয়েন করুক, দেখি। জারিফাকে একটু খাইয়ে দেন, জারিফাকে একটু খাইয়ে দেন। আচ্ছা, বিসমিল্লাহ। আমরা এখন শুরু করব। দেখেন, আমরা এখন আইআইআর শিখবো। এনপিভি যারা পারে তাদের জন্য আইআইআরটা খুব সোজা। এনপিভি তে আমি কি বলেছিলাম, ইয়ার দেওয়া থাকবে, ক্যাশ ফ্লো দেওয়া থাকবে, এর সাথে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর গুণ করলেই এনপিভি পেয়ে যাব। জিরো ইয়ারে ক্যাশ আউটফ্লো থাকে। হ্যাঁ, মানে যে টাকাটা আমরা ইনভেস্ট করি বিজনেসে, সেইটা যেটা কোম্পানি থেকে টাকাটা চলে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা কোশ্চিন দেওয়া আছে যেখানে ইয়ার আর ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া নাই। সুতরাং আমরা ধরে নিব যে এটা 10%। দেওয়া না থাকলে কি ধরে নিব? 10% ধরে নিব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ইয়ার লিখে নিলাম। 1 থেকে 5 দেওয়া আছে, আমরা 0 থেকে 5 পর্যন্ত ধরে নিলাম, 1 2 3 4 5। তাহলে জিরো ইয়ারে ক্যাশ আউটফ্লো আমার কত হয়েছে? 1,36,000 টাকা, যেটা আমার কোম্পানি থেকে চলে গেছে। আমি হয়তো মেশিনারিজ কিনেছি বা অন্য কিছু কিনেছি, সেখানে টাকাটা আমার কোম্পানি থেকে চলে গেছে, মানে এটা ক্যাশ আউটফ্লো। আউটফ্লো হওয়ার কারণে এটাকে মাইনাস করেছি। মাইনাস কেন? কোম্পানি থেকে টাকাটা চলে গেছে তাই। আর এগুলো কি? এগুলো প্রত্যেক বছর শেষে কোম্পানিতে টাকা এসেছে, এগুলো হচ্ছে ইনফ্লো। তাহলে 30,000, 40,000, 60,000, 30,000, 20,000, এগুলো প্রত্যেক বছর শেষে কোম্পানিতে এসেছে। ডিসকাউন্টিং ফ্যাক্টর 10%। 10%-এর মান এইটা, এটা আমরা ক্যালকুলেশন শিখেছি। 1/1.1 এর উপর 1 2 3 4 5 এইভাবে নিলে এই মানটা আসবে। ঠিক আছে, এটা আমি প্রয়োজন হলে আবার আপনাদেরকে করে দেখাবো। তারপরে কি হবে? এই ক্যাশ ইনফ্লোর সাথে ডিসকাউন্টিং ফ্যাক্টর গুণ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো। পাওয়ার পরে এই মাইনাস 1,36,000 থেকে এগুলো যোগ করলে আমরা এই মানটা পাবো। এনপিভি কত? 2,280। তাহলে দেখেন, আমরা যখন আইআইআর করি দুইটা এনপিভি লাগে, একটা লাগে পজিটিভ এনপিভি, একটা লাগে নেগেটিভ এনপিভি। তাহলে 10% পর্যন্ত আমাদের পজিটিভ এনপিভি, আমরা এর সাথে ধরে নিলাম 12% বা 15% বা 20%, যেটাই আপনি দেন, তাহলে নেগেটিভ এনপিভি আসবে। এটা একটা মান আসবে। এইটা এই ক্যাশ ইনফ্লোর এই ঘরের সাথে গুণ করলে আমরা আরেকটা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। পেয়ে গেলে এখানে দেখেন এনপিভি নেগেটিভ এসেছে কত? 4,190। এটা এই জন্য মাইনাস দেওয়া আছে, মানে কি? মানে নেগেটিভ। ঠিক আছে। তাহলে আমাদের আইআইআর এর জন্য কি দরকার? দুইটা এনপিভি দরকার, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, পেয়ে যাওয়ার পর এখন আমরা কি করব? দেখেন, আইআইআর এর ফর্মুলা লিখবো। আইআরআর, এটার মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। প্রথমে হবে এল। এল মানে কি? লোয়ার রেট। লোয়ার রেট কত? 10%। আচ্ছা, প্লাস এন এল। এন এল মানে এনপিভি এট লোয়ার রেট। লোয়ার রেটে 10%-এর এনপিভি কত পেয়েছি? 2,280 টাকা। তাহলে 2,280, আবার নিচেও 2,280, মাইনাস এনপিভি এট হায়ার রেট। হায়ার রেট কত পেয়েছি? 20% রেট, 12% রেট ধরে কত পেয়েছি? মাইনাস 4,190। তাহলে এই মাইনাস আর এখানেও মাইনাস আছে, দুইটা মিলে হয়ে যাবে প্লাস 4,190 গুণিত হায়ার রেট হলো 12%, লোয়ার রেট হলো 10%, বসে গেল 12 - 10। তাহলে দেখেন, এখানে আমরা 10 লিখলাম, এইটার নিচে এটাকে ভাগ করলাম, ভাগ করে 2 দ্বারা গুণ করলাম। তাহলে কি হবে? এটা দ্বারা এটাকে ভাগ করে 2 দ্বারা গুণ করলে 0.70%। হ্যাঁ, 70 হচ্ছে। তাহলে 10 যোগ 0.70 মানে 10.70%। এটা হচ্ছে আমাদের আইআইআর। ঠিক আছে, এই হলো ঘটনা। ঠিক এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এগুলো সব আমি ছবি দিয়ে দিব, আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, এগুলো খুবই বেশি প্রয়োজন। এবার আমরা আইআইআর এর পরে আরেকটা জিনিসে চলে যাব, সেটা হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। হ্যাঁ, আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা, তো প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর মধ্যে কি হয়? প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর মধ্যে একটা ফর্মুলা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। এটা হচ্ছে ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তাহলে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব লেখা আছে, এগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এনপিভি, আচ্ছা, এগুলো সবই আপনারা বুঝতে পারবেন।
এখন আমি চলে যাব ইলাস্ট্রেশন 5-এ আপনাদের সুবিধার জন্য। আমি জাস্ট এগুলো নোট সব ছবি দিয়ে দিব, আপনারা একটু পড়বেন। আমি যেটা আলোচনা করছি সেটা একটু বোঝার চেষ্টা করেন, তাইলেই হবে। দেখ, suppose we have 3 projects involving discounted cash outflow of 5,75,000। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 1,20,000। আচ্ছা, রেসপেক্টিভলি সাপোজ ফার্দার দ্যাট দ্য সাম অফ ডিসকাউন্টিং ক্যাশ ইনফ্লোস ফর 3 প্রজেক্ট আর 6,95,95,000 এবং এখানে হলো 1,00,000 অধিক লক্ষ 1,30,00,000 টাকা ফর দিস প্রজেক্ট। এত টাকা রেসপেক্টিভলি ক্যালকুলেট ডিজায়ারেবিলিটি ফ্যাক্টর ফর দ্য 3 প্রজেক্ট। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের অর্থ হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, ডিজায়ারেবিলিটি ফ্যাক্টর, এটা একই জিনিস। তার মানে কি, এই যে ডিজায়ারেবিলিটি ফ্যাক্টর বলেছে এটার মানে হচ্ছে কস্ট বেনিফিট রেশিও, মানে কি, মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে 3টা প্রজেক্ট বলেছে, এটার 3টা নাম, 3টাই আমাদেরকে জানতে হবে, আমি লিখে দিয়েছি। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমরা প্রজেক্ট 1 এর জন্য কিভাবে বের করব? একটাই ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো আর প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো। প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো কত আছে? 6.5 লাখ টাকা। আর প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো কত আছে? 5.5 লাখ টাকা। কাটাকাটি করলে 1.18। আচ্ছা, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো, তাহলে কত? 95,000 বাই 75,000, 1.27। আচ্ছা, প্রজেক্ট সি, সেম ফর্মুলা বসাই দিলে পাচ্ছি 1.001। তাহলে হাইস্ট কোনটা? হাইস্ট হচ্ছে 1.27, হাইস্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা, তাহলে যেটা হাইস্ট সেটা আমরা নিব, অ্যান্সার হচ্ছে 1.27। ঠিক আছে, এই হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা। ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো। ঠিক আছে, এখানে কোশ্চিনে সব গিভেন আছে, আপনারা জাস্ট এটা পড়বেন, পড়ে এগুলো বসাইলেই হবে। প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো বলে দিয়েছে প্রথমে 5.5 লাখ, তাহলে আউটফ্লোটা নিচে চলে গেল 5.5 লাখ। ইনফ্লো কত বলেছে? প্রথমটাতে 6.5 লাখ, তাহলে ইনফ্লো বলেছে 6.5 লাখ। তাহলে এইভাবে করে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা করব, করে যেটা হাইস্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স সেটা আমরা নিব। এই হচ্ছে আমাদের অবস্থা। এবার আমরা চলে যাব পে ব্যাক পিরিয়ডে। ঠিক আছে, দেখেন এগুলো আমি সব বুঝাই আপনাদেরকে ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট সেটা প্র্যাকটিস করবেন। বেটার প্র্যাকটিস আপনাদেরকে পারফেক্ট জায়গায় নিয়ে যাবে। এটা যদি কেউ নাও বুঝে, এই যে ডালিম ভাই দেরিতে লেট জয়েন করেছে, উনি আগেই জানিয়েছে, তারপরেও আমার মনে হয় এই নোটটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ইনকেস যদি ক্লিয়ার না হন, আমি এটা এই যে ক্লাস শেষের দিকে আবার রিভাইজ করব। হ্যাঁ, আশা করি যে এটা শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন, ক্যাপিটাল বাজেটিং এ পেব্যাক পিরিয়ড, এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর ফার্স্ট টেকনিক। মানে হাউ সুন ক্যান উই গেট আওয়ার ক্যাশ ব্যাক। আমি যে একটা ইনভেস্ট করলাম, কত তাড়াতাড়ি আমি আমার টাকা ফেরত পাবো, এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। আমি একটা বিজনেসে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, কত তাড়াতাড়ি আমি আমার টাকাটা ফেরত পাবো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, ইয়ার ইয়ার কত? 1 2 3 4 5 6 7। ইনফ্লো কত কত হচ্ছে? সাপোজ ধরেন 20 20 20 20 20 20 20। 5 ইয়ার্স টু রিকভার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা কত করেছি? ধরেন 100 টাকা করেছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত? টাকা 100। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট চলে গেল। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো 100/20, প্রত্যেক বছর সমান ইনফ্লো। প্রত্যেক বছর আমার কোম্পানিতে টাকা আসছে কত? ইনফ্লো 20,000 টাকা। ইনভেস্ট করেছি কত? 1,00,000 টাকা। আচ্ছা ধরেন 100 টাকা ইনভেস্ট করেছি, প্রত্যেক বছর 20,000 আসছে, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দিয়ে ভাগ করলে 5 ইয়ার্স, যেটা পাচ্ছি এটাই। আচ্ছা, এখন আমাদের কোশ্চিন দেখেন, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 25 লাখ, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো 5 লাখ ফর 8 ইয়ার্স। ঠিক আছে, এটা ইকুয়াল ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক পিরিয়ডের ফর্মুলা কি? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। when annual cash inflow is same in every year, প্রত্যেক বছর যখন সেম টাকা ঢুকে, 5 লাখ টাকা করে প্রত্যেক বছর আমার কোম্পানিতে আসবে, আমি 25 লাখ ইনভেস্ট করায়, তাহলে আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি? 5 ইয়ার্স। অর্থাৎ 5 ইয়ার্স লাগবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করতে। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করতে কত বছর লাগবে? 5 বছর লাগবে। কেন? প্রত্যেক বছর 5 লাখ করে আসবে, তাহলে 5 বছরে 25 লাখ টাকা আমার উঠে যাবে, যেটা আমি ইনভেস্ট করেছি। ঠিক আছে,
8 বছর যেহেতু পাবো পরের 3 বছর, তাহলে আমার কি প্রফিট। ঠিক আছে, এটাও আমি ছবি দিয়ে দিব, আপনারা জাস্ট জিনিসটা বুঝতে থাকেন। দেখেন এটা কোশ্চেন নাম্বার 2, এখানে কি বলছে দেখেন, সাজেস্ট দ্য ম্যানেজমেন্ট ইউজিং পেব্যাক পিরিয়ড, মেশিনারি এ, মেশিনারি বি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 15 লাখ, ক্যাশ ইনফ্লো 5 লাখ প্রত্যেক বছর, আর এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 20 লাখ, ক্যাশ ইনফ্লো 5,50,000। আচ্ছা, তাহলে আমি মেশিনারি এ তে ইনভেস্ট করব না বি তে ইনভেস্ট করব? দেখেন পেব্যাক পিরিয়ডের ফর্মুলা কি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তাহলে 15 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করলাম, 3 ইয়ার্স। আচ্ছা, মানে 3 ইয়ার্স লাগবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করতে। এবার দেখেন পেব্যাক পিরিয়ড ইজিক্যাল টু কি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে 3.6 ইয়ার্স, অর্থাৎ 3 বছর 3.6 ইয়ার্স লাগছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করতে। তাহলে আমাদের এক জায়গায় লাগছে 3 বছর, এক জায়গায় লাগছে 3.6 ইয়ার্স। তাহলে আমরা কোনটাতে যাব, যেটা আমরা আগে রিকভার করতে পারবো? গো ফর, অ্যান্সার কি হবে, গো ফর মেশিনারি এ। তাহলে আমাকে মেশিনারি এ পারচেস করতে হবে। কেন? দেখেন, কারণ দেখতে হবে কত তাড়াতাড়ি আমরা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিটার্ন পাচ্ছি। যদি মেশিনারি এ পারচেস করি তাহলে 3 বছরের মধ্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রিকভার হবে, আর এটাতে 3 বছর অনেক বেশি লাগছে। এই জন্য যেটা আমি তাড়াতাড়ি পাবো সেটাই আমার নিতে হবে। তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, তার মানে মেশিনারি এ আমরা পারচেস করব। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বোঝার জন্য বেসিক দিয়েছি, আপনারা পড়বেন। আচ্ছা, এবার আরেকটা আমি আপনাদেরকে ম্যাথ করাবো। দেখেন, an industry is considering investment in a project which costs 6 লাখ টাকা, ক্যাশ ইনফ্লো আর 1,20,000 টাকা, 1,40,000 টাকা, 1,80,000 টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। মানে ক্যাশ ইনফ্লোজ আর নট ইকুয়াল না, এক এক বছর এক এক রকম টাকা ঢুকবে। তাহলে 0 ইয়ার্সে আমার আউটফ্লো কত হয়েছে, 6 লাখ। তাহলে কিউমুলেটিভ ক্যাশ আউটফ্লো কত, 6 লাখ। আচ্ছা, এবার দেখেন 1 2 3 4 5, 5 বছর ইনফ্লো আলাদা আলাদা, 1,20,000, 40, 80, 2 লাখ, 2.5 লাখ। আচ্ছা, তাহলে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো বাইর করব কিভাবে? দেখেন, এই যে 6 লাখ, এই 6 লাখের থেকে 1,20,000 বিয়োগ করেন, তাহলে কত হয়, 4,80,000। এই যে 4,80,000। আবার এই 4,80,000 থেকে 1,40,000 বিয়োগ করেন, মানে জিনিসটা হলো এইরকম। তাহলে এই 6 লাখ থেকে 1,20,000 যদি বিয়োগ করি তাহলে 4,80,000। 4,80,000 থেকে যদি 1,40,000 বিয়োগ করি 3,40,000। 3,40,000 থেকে 1,80,000 বিয়োগ করি তাহলে 1,60,000। এখন আপনারা দেখেন আমার আসলে কত, আমার আসলে বলছে an industry is considering an investment project which has cash 6 লাখ, cost cash inflows এত, ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড। তাহলে দেখেন আমার যদি চতুর্থ বছরে যায় টাকা রিকভারি হয়ে যাচ্ছে, চতুর্থ বছরে যায় রিকভারি হয়ে যাচ্ছে, মানে কি 1,60,000 থেকে রিকভার হয়ে 40,000 টাকা ইনকাম থাকছে। তাহলে আমরা এখন কি করব দেখেন, অর্থাৎ ইয়ার 3 এবং 4 এর মধ্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 6 লাখ টাকা রিকভার হচ্ছে। 6 লাখ টাকা রিকভার কোথায় হচ্ছে, 3 এবং 4 এর মধ্যে, 3 এবং 4 এর মধ্যে। তাহলে আমরা কি করব, পেব্যাক পিরিয়ডের ফর্মুলা 3 ইয়ার্স, প্রথমে হলো 3 ইয়ার্স, এই যে 3 বছর 3 ইয়ার্স প্লাস 1,60,000, 1,60,000 বাই এখানে হলো 2 লাখ। এইভাবে আমরা ক্যালকুলেশনটা বসাবো। তাহলে 3 ইয়ার্স, এটা কাটাকাটি করলে 0.8, মানে 3.8 ইয়ার্স। এটা হলো আমাদের ফর্মুলা পেব্যাক পিরিয়ডের। ঠিক আছে, এটা কখন, পেব্যাক পিরিয়ডের এই ফর্মুলা যখন ক্যাশ ইনফ্লো আর নট ইকুয়াল। দেখেন একবার 1,20,000 আসছে, 40 আসছে, 1,80,000 আসছে, 2 লাখ আসছে, 2.5 লাখ আসছে, মানে কোনো ইকুয়াল ভাবে আসছে না। আনইকুয়াল হলে এই ফর্মুলা, আর ইকুয়াল হলে ফর্মুলা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই ক্যাশ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। এটা হলো ইকুয়ালের বেলায়, আর ইকুয়াল ক্যাশ ইনফ্লো আর ইকুয়াল হলে এই ফর্মুলা। কিন্তু যখন ক্যাশ ইনফ্লো আর নট ইকুয়াল, আলাদা আলাদা ডিফারেন্ট, তখন এই ফর্মুলা আমাকে বসাইতে হবে। কোন 2 বছরের মধ্যে রিকভারি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। প্রথম বছরটা আগে লিখতে হবে, যেমন 3 থেকে 4 এর মধ্যে, তাহলে ইয়ার 3 আগে লিখবো, 3 ইয়ার্স প্লাস
3 থেকে 4 বছরের মধ্যে, তাহলে 3 বছরের যেটা অ্যামাউন্ট উপরে আসবে আর চতুর্থ বছরের যেটা ইনফ্লো সেটা নিচে আসবে। এই হলো আমাদের কাহিনী। এই ক্ষেত্রে আমরা কি করব, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো বের করব। ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা। এইভাবে আমাদেরকে ইকুয়াল ক্যাশ ইনফ্লো হলে কি হয় সেটা জানতে হবে, আনইকুয়াল ক্যাশ ইনফ্লো হলে কি হয় সেটাও জানতে হবে, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ছবি দিয়ে দিব, আপনারা এটা প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমার মনে হয় এই ঘটনার পরে কারোর আর কোনো ঝামেলা থাকার কথা না। আজকে যা আলোচনা করেছি এর মধ্য থেকে আপনারা 5 মার্ক তো অবশ্যই পাবেন, 10 মার্কও পেতে পারেন। তো আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এখন আবার একটু এগুলো রিপিটেড আলোচনা করব, যেহেতু আপনারা ফার্স্ট টাইম শুনছেন, যাতে করে আপনাদের কোনো ঝামেলা না হয়। ওই যে সিএমএ জুন 18-তে যে কোশ্চিনটা আসছিল বিজনেস লেভেলে 20 মার্কের, সেই কোশ্চিনটাই আমি আলোচনা করব, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখেন, সিএমএ জুন 18-তে একটা কোশ্চিন আসছে, সেই কোশ্চিনটা 20 মার্কের জন্য দিয়েছিল। এই চ্যাপ্টার রিলেটেড, এই চ্যাপ্টারে যে 4টা জিনিস আমরা পড়ি কি কি, 1 নম্বরে এনপিভি, 2 নম্বর আইআইআর, 3 নম্বরে হলো পেব্যাক পিরিয়ড, 4 নম্বরে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই 4টাই এই কোশ্চিনে জানতে চেয়েছে। টোটাল মার্কস দিয়েছে 20 মার্ক। সুতরাং এই একটা কোশ্চিন যদি আপনারা ঠিক মতো বুঝেন, তার মানে হচ্ছে এই চ্যাপ্টারটা আপনারা বুঝে গেলেন। হ্যাঁ, আমি এটা দিয়ে আজকে শুরু করেছিলাম, তো আমি আবার এটা দিয়েই শেষ করব, এটা বুঝাই আজকের ক্লাস শেষ করে দিব। আপনারা প্রিভিয়াস কোশ্চিন থেকে এগুলো প্রত্যেকটা অঙ্ক করবেন। যাদের কাছে ন্যাশনালের বই আছে তারা ন্যাশনালের বই থেকেও এগুলো কোশ্চিন সব সলভ করবেন ইনশাল্লাহ। যেটুকু শিখাচ্ছি এর মধ্যে প্রতিটা কোশ্চিন সলভ হয়ে যাবে। কারো যদি কোশ্চিনে কোনো ঝামেলা হয় আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, সেন্ড করলে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব। ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা এখন দেখেন, বলেছে প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছে, কত করেছে, 70,000 টাকা। 3টা প্রজেক্ট আছে এ বি সি, তাহলে 70,000 টাকা ইনভেস্টমেন্ট করেছে। ডিসকাউন্টিং ফ্যাক্টর কত, 10%। তাহলে আমরা প্রথমে ইয়ার লিখবো 0 থেকে 5, 5 বছর যেহেতু আছে। 0 মানে কি, প্রথম বছর শুরুতে, তাহলে সেই টাকাটা কোম্পানি থেকে চলে যায়, আউটফ্লো। আউটফ্লো মানে কি, কোম্পানি থেকে টাকা চলে যাওয়া। এই 70,000 টাকা দিয়ে ধরেন আমি মেশিনারিজ কিনেছি, টাকাটা কোম্পানি থেকে চলে গেছে, মেশিন এসেছে। হ্যাঁ, তো এটাকে ডিসকাউন্টিং ফ্যাক্টর সবসময় 1 ধরতে হবে। তাহলে 70,000-এর -70,000-এর সাথে গুণ হলে প্রেজেন্ট ভ্যালু কি হবে, -70,000 হলো। হওয়ার পরে এখন প্রত্যেক বছর ইনফ্লো, এটাকে ইনফ্লো বলে, মানে কোম্পানিতে টাকা আসা। এই যে আমি ইনভেস্ট করে মেশিন কিনেছি, প্রত্যেক বছর আমার কোম্পানিতে 20,000 টাকা করে আসবে। আসলে এর ডিসকাউন্টিং ফ্যাক্টর কত, এটা তো ভবিষ্যতে আসবে, তো ভবিষ্যতের অ্যামাউন্টকে আজকের দিনে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে ডিসকাউন্টিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর, তাহলে এর মান হচ্ছে 0.8। এগুলো এগুলো আপনারা একটা চার্টও পাবেন, এটা এক্সামে নিয়ে যেতে পারেন, আবার এটা এইভাবে বের করা যায়, আপনারা শিখে নিতে পারেন। সেটা ওয়ার্কিংটা আমি এখানে দেখাই দিয়েছি। আর হচ্ছে 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর, আই হচ্ছে R/100, তার মানে 10/100 মানে 0.1। তাহলে 1 প্লাস আই কত, 1.1। তাহলে দেখেন 1/1.1 টু দি পাওয়ার 1, এখানে হলো 1/1.1 টু দি পাওয়ার 2, 1/1.1 টু দি পাওয়ার 3, মানে যেটা ইয়ার থাকবে সেটা পাওয়ারে চলে যাবে। 1/1.1 টু দি পাওয়ার 4, 1/1.1 টু দি পাওয়ার 5, এটা চলে গেল। ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পাবো। এখন এই ক্যাশ ইনফ্লোর সাথে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমরা গুণ করব, করলে প্রত্যেকটার ভ্যালু আসবে। আসার পরে আমরা কি করবো, -70,000 প্লাস 18,180 প্লাস 16,520 প্লাস 15,020 প্লাস 13,660 প্লাস 12,420, এইটিকে আমরা যোগ করব, করলে আমাদের এনপিভি আসবে 5,800। এটা আমার প্রজেক্ট এর এনপিভি, মানে নেট প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এখন আমরা প্রজেক্ট বি করব। প্রজেক্ট বি তেও সেম, 0 থেকে 5 ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া আছে। আমরা জাস্ট এটা বের করব কিভাবে, দেখেন 0-তে 70,000 টাকা চলে গেছে কোম্পানি থেকে আউটফ্লো,
ডিসকাউন্টিং ফ্যাক্টর 1, তাহলে এটা 70,000ই হবে মাইনাস। মাইনাস কেন? কারণ টাকা কোম্পানি থেকে চলে গেছে, এটা হচ্ছে আউটফ্লো। বাকিগুলো হচ্ছে ইনফ্লো। প্রথম বছর আসবে 10,000, পরের বছর 15,000, তারপরের বছর 20,000, তারপরের বছর 25,000, তারপরের বছর 30,000, মানে প্রত্যেক বছর 5,000 করে বেশি আসবে। তাহলে ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 10%। তাহলে এটার মান আমরা বের করবো, এই যে উপরেও করেছি সেম নিয়মে। আচ্ছা, দিয়ে এটার সাথে এটা গুণ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। এখন আমরা -70,000 প্লাস 9,090 প্লাস 12,390 প্লাস 15,020 প্লাস 17,075 প্লাস 18,630 করলে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা পাবো 2,205 টাকা। ঠিক আছে, তাহলে এটা ফর প্রজেক্ট বি গেল। এইবার আমাদের লাস্ট ইয়ার ফর প্রজেক্ট সি কি হবে? 0, 1, 2, 3, 3 বছরের হিসাব এখানে দেওয়া আছে। প্রথমে ক্যাশ আউটফ্লো 70,000 টাকা, এটা 1 ধরে প্রেজেন্ট ভ্যালু 70,000ই হবে। এই দুইটা আপাতত বাদ রাখেন, হ্যাঁ, এটা আমি পরে বুঝাবো। তাহলে দেখেন, এটার সাথে এটা গুণ, প্রত্যেকটাকে তিনটাকেই গুণ করে আমি -70,000 প্লাস 36,360 প্লাস 24,780 প্লাস 15,020 যোগ করলে আমার এনপিভি আসছে 6,160। এখন বলেছে কোন প্রজেক্টটা আমি নিব যার এনপিভি সবচেয়ে বেশি। এনপিভি মানে কি? নেট প্রেজেন্ট ভ্যালু, মানে আজকের দিনে যেটা সবচেয়ে বড় সেটা আমি নিব। তাহলে প্রজেক্ট সি এর ভ্যালু সবচেয়ে বড় 6,160। হ্যাঁ, তাহলে শুড বি অ্যাকসেপ্টেড। কেন? বিকজ প্রজেক্ট সি হ্যাজ হাইয়েস্ট এনপিভি। লিখে দিলাম, এটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। এটা কি হলো? আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এখন 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কি, যে তোমরা আইআরআর বের করো। আইআরআর মানে কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। আচ্ছা, যখনই আইআইআর বের করতে বলবে কোন প্রজেক্টের জন্য? প্রজেক্ট সি এর জন্য। তখন আমরা কি করব? মনে রাখতে হবে, আইআইআর বের করতে বললে প্রথমে 2টা এনপিভি বের করতে হয়, একটা এনপিভি পজিটিভ, একটা এনপিভি নেগেটিভ। 2টা এনপিভি না হলে কখনো আইআইআর বের হবে না। কিভাবে বের করব? একটা এনপিভি পজিটিভ, একটা এনপিভি নেগেটিভ। আচ্ছা, তাহলে নেগেটিভ এনপিভি কিভাবে হবে? যখন আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর 15-র উপর ধরবো। যেমন ধরেন এখানে 20% ধরেছি, আপনি 25%ও ধরতে পারবেন, নো প্রবলেম। তাহলে 20% ধরে আমি দেখছি যে -4,280 চলে আসছে। হ্যাঁ, এটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, আমরা একটু কাটাকাটি হয়ে গেছিল, তো আপনারা করে দেখবেন 20%-এ -4,280 আসছে। কিভাবে? 20% যখন বের করব 1/1.2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 করলে এই মান চলে আসবে। এই মানটাকে আমি ক্যাশ ইনফ্লোর সাথে গুণ করে দিব, করে দিলে আমার প্রেজেন্ট ভ্যালু আসবে, নেট প্রেজেন্ট ভ্যালু এভাবে বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন, একটা পজিটিভ এনপিভি, একটা নেগেটিভ এনপিভি। ঠিক আছে, এখন আমরা কি করব? আইআইআর এর ফর্মুলায় ফেলবো। দেখেন কি বলছে, আইআইআর ইজ ইকাল টু এল প্লাস, এটা হচ্ছে এল, এল প্লাস এন এল বাই এন এল মাইনাস এন এইচ ইন্টু এইচ মাইনাস এল। এগুলোর মানে কি? এল মানে লোয়ার রেট, যেটা 10%। দেখেন প্রথমে আমাদের কোশ্চিনটা করা ছিল 10%, এটা লোয়ার রেট। আর হায়ার রেট কত? 20%। তাহলে দেখেন এখানে আছে হায়ার রেট 20, লোয়ার রেট 10, বসে গেল। আর প্রথমে লোয়ার 10 হয়ে গেল। এবার এন এল, এন এল মানে কি? এনপিভি এট লোয়ার রেট। আচ্ছা, লোয়ার রেট ছিল 10%, 10%-এ এনপিভি কত? 10%-এ এনপিভি হলো 6,160। তাহলে দেখেন আমরা এখানে বসাবো 6,160। আবার এন এল মানে এনপিভি এট লোয়ার রেট কত? 6,160 মাইনাস এন এইচ মানে এনপিভি এট হায়ার রেট। তাহলে এনপিভি এট হায়ার রেট আমরা কত পাচ্ছি? দেখেন এনপিভি এট হায়ার রেট পাচ্ছি -4,280। তাহলে -4,280, আর এখানে আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, 4,280। ব্র্যাকেট করে ফেললাম, করে এখানে 20 - 10। তাহলে এখান থেকে 20 থেকে 10 বাদ গেলে 10 থাকবে, আর এখানে উপরে যা আছে তাই, নিচের দুইটা যোগ করে দিলাম, তাহলে 10,440 হলো। এখন এই 10 থাকলো, এইটাকে এটা দ্বারা ভাগ করলে 0.59 গুণিত 10। তাহলে এটাকে ব্র্যাকেট করে নিলাম, 0.59-কে 10 দ্বারা গুণ করলে 5.9, আর এদিকে আছে 10, তাহলে 10 আর 5.9 যোগ করলে হয় 15.9%। এটা হলো আমার আইআইআর, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবার আমরা কি করব? এইবার আমরা করব প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো।
আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো কত ছিল আমাদের দেখেন, 70,000 ছিল। কত ছিল? 70,000। আর ইনফ্লো কত আমরা যদি একটু হিসাব করি, ইনফ্লোটা আমরা হিসাব করব, প্রথমে ছিল 36,360। আচ্ছা, 36,360 যোগ 24,780 যোগ 15,020, তাহলে হলো 76,160। 76,160। আচ্ছা, এটা আমি একটু মার্ক করে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনফ্লো, ইনফ্লো। আচ্ছা, তাহলে এই ইনফ্লোর যোগফলটা আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে 36,360, 36,360 যোগ 24,780 যোগ 15,020। ঠিক আছে, এইটা মিলে হলো 76,160। ওকে, তাহলে দেখেন আমাদের ফর্মুলাটা কি হচ্ছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো 70,000 প্রত্যেকবারই। ইনফ্লো কত? ইনফ্লো এই তিনটা অ্যামাউন্ট কোথায় পাইলাম? এই যে দেখেন, প্রথমটা আউটফ্লো, পরের তিনটা হচ্ছে ইনফ্লো, আমি লিখে দিয়েছি এবং দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই হলো আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলা। এখন এই তিনটার পরে আমাদের আর একটা জিনিসই আছে যেটা তারা জানতে চেয়েছে, সে হলো পেব্যাক পিরিয়ড। তো যেহেতু আনইকুয়াল ক্যাশ ইনফ্লো, সেহেতু পেব্যাক পিরিয়ডের ফর্মুলা কি হবে? পেব্যাক পিরিয়ডের ফর্মুলা হবে ইয়ার ক্যাশ ইনফ্লো কিউমুলেটিভ ক্যাশ ফ্লোস। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেলি, এটা লিখে আমরা ম্যাথটা করে ফেলি। করে ফেললে কি হবে? সব
আচ্ছা